যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ পরে ডেস্টিনেশন কোথায় হবে? আপনার লেবার দপ্তর ঘেরাও হবে। যদি মনে করে, এটাও বলে রাখছি, খালি হাতে আসছি। আবার গতকালকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা খালি হাতে ডেপুটেশন জমা দিয়েছিল, তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে। প্রয়োজনে লাঠি নিয়ে আসবো। উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। একদম শর্ট নোটিশে এবং ক্যালকাটা পুলিশকে আমরা জানিয়েছিলাম আমরা 100 থেকে 100 ম্যাক্সিমাম 150 লোক নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করব। কারণ এই অবস্থান বিক্ষোভটা শুধু একটা আলটিমেটাম দেওয়ার জন্য। কি বললাম? একটা আলটিমেটাম দেওয়ার জন্য মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কেও তার রাজ্যে আমরা, তিনি সরকারের প্রধান আছেন, একজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন, তার দায়িত্বটা নেওয়াও কিন্তু শ্রম দপ্তর তথা মুখ্যমন্ত্রীর কর্তব্য। তাই আলটিমেটাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান বিক্ষোভ। আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব। যদি সরকারি ভাবে হরিয়ানায় গোরক্ষকদের হাতে গণপিটুনিতে মারা গিয়েছেন সাবির মল্লিককে ক্ষতিপূরণের না ব্যবস্থা করে, তাহলে আমরা এখানে এই গুটি কয়েক লোকে আর সীমাবদ্ধ থাকবো না। লেবার ডিপার্টমেন্ট কিন্তু আমরা অবরোধ করতে বাধ্য হব। তাই আলটিমেটাম দিতে এসেছি এখানে। আলটিমেটাম দিতে এসেছি এবং মাননীয়কে জানাতে এসেছি এখানে যে বিজেপির সাথে আপনি একাধিকবার ঘর সংসার করেছেন, ঘর সংসার মানে রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন, সেই বিজেপি আপনার সাথে আপনি তাকে ন্যাশনাল অ্যালাই বলেন যাকে, তিনি সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো, আপনার মুখ থেকে একটাও রা পর্যন্ত কেন কাটেননি? এটাও জানতে এসেছি এবং এখান থেকে বলতে এসেছি। আমরা দেখছি অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান হয়েছে, উনি তড়িঘড়ি তাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে। আর বাংলার ছেলে 4 ভোট নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে, তার বাড়ির ছেলে সেই ভোটারটাকে আজকে পিটিয়ে হত্যা করলো, মুখ্যমন্ত্রীর মুখে কোনো শব্দ নাই কেন? ভাবাচ্ছে, আমাদেরকে ভাবাচ্ছে। আপনারা অবাক হবেন। 27 তারিখের ঘটনা আর আজকে 3 তারিখ, কটা দিন অতিবাহিত হলো, এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে, ধিক্কার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম, না পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিক্কার জানিয়ে কোনো বক্তব্য পেলাম না আমরা। 27 তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে, তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গোমাংস খাওয়া তো দূরের কথা, ওখানে আমরা ভালো মন্দ খাই, গোমাংস তো ভালো একটা কিনতে হবে, টাকা দিয়ে পাওয়া যায় না। প্রথম চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই। আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে। যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম, সাবির মল্লিকের, তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা লক্কর ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে 2 পয়সা ইনকাম হয়, পেট চলে, কাজে বেরিয়েছিল। সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল, জাস্ট গোসল করে চান করে উঠেছে, তাকে এসে এইরকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্কর, তোমাদেরকে দেবো। সে বেচারি, তার সাদা মনে কাটা নেই, নিষ্পাপ। সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে, নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে, সেই রকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন, তার ব্যবসা সে গেছে, তাকে এইরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে গোমাংস, যাতে কিছু মানুষ ওই খুনিদের, ওই সন্ত্রাসীদের সাথ দেয়, সেই জন্য তাকে হত্যা করে দিল। শুধু তাকে হত্যা না, ওখানে একাধিক আসামের লোক ছিল, তাদেরকেও এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে। বন্ধুগণ, এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো আমরা শব্দ খুঁজে পেলাম না। এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না। হরিয়ানার বিজেপির বড় সরকার চলছে, হরিয়ানায় কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, ওখানে বিজেপি সরকার পরস্ত হবে, তারা বুঝে গিয়েছে। সেই জন্যই ধর্মীয় উন্মোদনে তুলে মানুষের মধ্যে ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আবার ক্ষমতার মস্তকে থাকার জন্য যে চরম অনৈতিক কাজ করেছে। আমার রাজ্যের যারা এমপি, যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে, তাদের মুখে একটা শব্দ দেখতে পেলাম না। আমাদের ভাবাচ্ছে
তাই আজকে আলটিমেটাম দিতে এসেছি, বলতে এসেছি 3 লক্ষ টাকা নাকি সাবির মল্লিকের পরিবারকে দিয়েছে। কে টাকাটা দিয়েছে, কোথা থেকে এসেছে, এখনো পর্যন্ত সঠিকভাবে জানতে পারলাম না। কারো ভালো লাগলে 3 লাখ 30 লাখ দিতে পারে, কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন? বিভিন্ন ক্ষেত্রে ইভেন মদ খেয়ে মারা গেলে সেখানে 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি সরকারি ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এখানে এসবির লোক আছে, আইবির লোক আছে, বিভিন্ন পুলিশের লোকজনের আছে, তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি, যদি 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে আমাদের 1 সপ্তাহ পরে ডেস্টিনেশন কোথায় হবে? আপনার লেবার দপ্তর ঘেরাও হবে। যদি মনে করে, এটাও বলে রাখছি, খালি হাতে আসছি। আবার গতকালকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা খালি হাতে ডেপুটেশন জমা দিয়েছিল, তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে। প্রয়োজনে লাঠি নিয়ে আসবো, আইনকে সঠিক পথে চালানোর জন্য। কাউকে মারতে আসবো না, আইনকে আইনের পথে চালানোর জন্য। জেল জরিমানা হবে, এমনি তো জেলে আছি, মিথ্যা কেসে জেল কাটাচ্ছে। 100 বার জেল কাটতে প্রস্তুত আছে আমার তিলোত্তমা আগুনের জন্য, আমার সাবির মল্লিকের জন্য। কোন ধমকি চমকিতে আমাদের চলবে না। 1টা সপ্তাহ অপেক্ষা করবো, অনেক হয়েছে। যার মধ্যে ক্ষমতার মসনদে আছে তাকে পিটিয়ে মারছে, উনি ওখান থেকে জন্মদিনে মোদিজির ফুল মিষ্টি পাঠাচ্ছে। শুধু এখন ভোটটা আসেনি বলে, নাহলে এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং করতে আপনারা অবাক হয়ে যেতেন যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে বড় পিছড়ে মানুষকে ভালোবাসে আর কেউ নয়। এটা আমার বাড়িতে আছে, আমার আদিবাসী সমাজের আমার মা শিকারি মোড়া। আমি পরিবারের সাথে যোগাযোগ করছি, আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টডিতে নাকি তাকে এত টর্চার করেছে, তাকে খুন হতে হয়েছিল। তার পরিবার এই অভিযোগ তুলেছে। শিকারি মোড়ার কেসটা আর আমাদের আবু সিদ্দিক হালদারের কেসটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি, আইনি লড়াই করবো আমরা। অনেক হয়েছে, তা বন্ধ করতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র এই ধরনের এই ঘটনা নতুন ঘটনা নয়। মাস 6 আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে। গতকালকে সম্ভবত কথা না, আজকে আমার ঠিক মনে আসছে না, একটা ক্লাস 12-এর ছেলেকে সে নাকি গরু পাচার করছিল, এই অভিযোগ তুলে তাকেও পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে। 25 কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা। হ্যাঁ, আমি সন্ত্রাসবাদী বলছি। এটা তাদের কর্মকাণ্ড দেশের আইন বহির্ভূত, তাদের কর্মকাণ্ড সংবিধান বহির্ভূত। কারণ সংবিধান যেখানে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতা দিয়েছে, ধর্মচরণের স্বাধীনতা দিয়েছে, কে কি খাবে সেটা তার নিজস্ব রায়িত্ব করেছে। এই অধিকারের উপরে যে হস্তক্ষেপ করবে, এই অধিকারের উপরে যে কলম চালানোর চেষ্টা করবে, তাকে আমরা আর কি মনে করবো বলেন? তাই আপনার ক্লাস 12-এর ছেলে 16-17 বছর বয়স, তাকে পিটিয়ে খুন করলো। তার নাম অয়ন মিশ্রা। আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদার্থ বর্বর বিজেপি সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করছে, ওখানে অয়ন মিশ্রার কেসটাও যেমন দেখবে, সাথে সাথে সাবির মল্লিকের কেসটাও নিরপেক্ষতার সাথে দেখবে। বন্ধুরা, এই জায়গায় দাঁড়িয়ে বলছি, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে রাজ্য সরকারের পক্ষ থেকে, অনেক কথা বলছেন। আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো? আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই, বার্তা দিতে চাই, মাননীয় কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কোনো যোগাযোগ তৈরি হয়েছে? যদি হয়ে থাকে, একের পর এক ডিসি সেন্টার যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য, আমি ধামাচাপা বলছি, লাল জামা পরে ডক্টররা বলছেন উনি পিজিডি ডক্টর আর উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন। তাও বলছি ধামাচাপা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন, আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডায়লগের বিনিময় হয়েছে, কি আপডেট আছে, সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবে। এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষে নিয়ে আসবে।
আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে কাছ থেকে নিয়ে, এটা আশা করতে পারি তো নাকি ভাই? এটা তো লিগ্যাল ডিমান্ড আমাদের। শুধু যাচ্ছে, এখন একটা বোর্ড হয়েছে, বোর্ডটাও আমার জন্য হয়েছে, আমি গর্ব করে বলছি, ভাঙনের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি, ভাঙনের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল। আমি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে, যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে, কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ। উড়িষ্যাতে গত কয়েকদিন আগে শুধু বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ। মহারাষ্ট্র, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে, না বোর্ড তাদের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে। কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে, যারা দায়িত্বশীলেরা যখন লাশ হয়ে বাড়ি ফিরছে কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে। তাই যারা বোর্ডের দায়িত্বশীল আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন। এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে, বাংলার মানুষ পথে নেমেছে। জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার বিচার যেমন চাইছে, সমস্ত ইনজাস্টিসেরও জাস্টিস চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নামছি। তাই বন্ধুগণ, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে রাজ্য শ্রম দপ্তরে যারা অধিকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে অব্যাহতি নেন। কারণ আপনাদের বলে রাখি, আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম, প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, উত্তর দিতে পারেনি মিনিস্টার, 2 বছর পর আমাকে উত্তর দেয়নি। তারপরে নির্দিষ্ট ভাবে আর একটা কোশ্চেন করার পরে একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল 21 লক্ষ সামথিং, ধরলেন 22 লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে। আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1 কোটি 20 লক্ষ, প্রায় 1.5 কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। আমাদের রাজ্যের পুলিশ, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের রাজ্যের প্রশাসন, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি। আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি যে শ্রমিক আছে তাদের সাথে আমরা অতিথি আচরণ করছি। আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে তাদেরকে সেই সরকারকে দায়িত্ব নিতে হবে তাদের। আর এইটা কে বলবে? ওটা তো আমি আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে পারি না, বলার রাইট আছে, কিন্তু আমার থেকে বেশি ক্ষমতাশালী কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে হুঁশিয়ারি দিয়ে বলা দরকার ছিল, কারণ হরিয়ানার অনেক শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। উড়িষ্যাতে যখন সমস্যা হচ্ছিল, উড়িষ্যাতে 20,000 খুব বেশি হলে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক আছে, কিন্তু উড়িষ্যা থেকে আমাদের রাজ্যের কলকাতাতে বলছি প্রায় 30,000 উড়িষ্যার সমাজের মানুষ, উড়িষ্যার মানুষ আছে। তাদের সেফটি সিকিউরিটি, তাদের নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশেরা দিচ্ছে, আমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছে। তাহলে আমাদের শ্রমিকগুলো যারা ভিন্ন রাজ্যে আছে সেই রাজ্যের শ্রমিকদের ওখানকার পুলিশরা তো নিরাপত্তা দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা বলবে কে? এটা বলার জন্য যাকে আপনারা মসনাদে বসিয়েছেন, যার কাছ থেকে আপনারা যারা বলার জন্য যাকে মসনাদে বসিয়েছেন, সেই কি করছে? জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে। তো ভাবার সময় এসেছে বন্ধুগণ। আজকে অবস্থান বিক্ষোভ থেকে রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় এটাও জানাতে চাই, আপনি তিলোত্তমা ঘটনা নিয়ে, বকটুই নিয়ে, বিবি আনিস খান নিয়ে আপনার অনেক প্রতিবাদী কণ্ঠ শুনতে পেয়েছি। আমি আশা করব হরিয়ানাতে সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে, সাবির মল্লিককে যারা খুন করেছে, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আপনিও একটা অন্তত টুইট করবেন, এই আশাটা আপনার কাছে রাখবো। আপনি লিডার অফ অপোজিশন, আপনি শুধুমাত্র বিজেপির প্রতিনিধি নয়, সারা রাজ্যের মানুষের আপনি বিরোধী দলনেতা, এই আশাটা আমরা আপনার কাছে করব। আর যদি মনে করেন যে আপনি করবেন না, এই ভোটের সময় আসলে ভালো মুসলিম খারাপ মুসলিমদের ডেফিনেশন দেবেন, আপনার কাছে কিন্তু আমরা জবাব নেব। তখন উনি আবার মুসলমানের ডেফিনেশন দিচ্ছে, কোনটা ভালো মুসলিম কোনটা খারাপ মুসলিম। মুসলিম একটাই, যে দেশের আইন মেনে চলবে, যে ধর্মকে মেনে চলবে, সেই মুসলিমের মধ্যে থাকবে, না হলে। বন্ধুগণ, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, ভাবতে হবে। আজকে এখানে শুধু আলটিমেটাম দেওয়ার জন্য এসেছি আমরা। 3 লাখ টাকা নাকি কোন জায়গা থেকে ম্যানেজ হয়েছে, তার একটা 2 বছরের বাচ্চা আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে। 3 লাখ টাকা কতদিন চলবে ভাই? তাও সরকার এখনো দেয়নি। কারো ভালো লেগেছে দিয়েছে, তার কষ্ট পেয়েছে দিয়েছে, ভালো নয়, কষ্ট লেগেছে দিয়েছে, কিন্তু সরকারি ভাবে এখনো দেওয়া হয়নি। কারণ আওয়াজ আমাদেরকে তুলতে হবে।
সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে, সরকার তার মানে এই ঘটনা থেকে এড়িয়ে যাচ্ছে, হাত তুলে নিচ্ছে, মানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা 1 সপ্তাহ টাইম দিলাম সরকারকে। 1 সপ্তাহের মধ্যে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, আমরা আগামী দিনে লেবার দপ্তরে ঘেরাও করব, ওখানে যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে জবাবদিহি করব। আর যদি মনে করে লাঠি দিয়ে হ্যান্ড দিয়ে আটকাবে, আমাদের পিঠ তো পেতেই দিয়েছি, পিঠ পাতা নেই আমাদের। কালকে আমাদের স্টুডেন্ট ফান্ডের ছেলেরা তিলোত্তমার রাজ্যে আর কোনো এই ধরনের ঘটনা না ঘটে, কোনো তিলোত্তমার সাথে না হয়, সেই জন্য একটা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে যাচ্ছিল। সত্যি বলছি, তার আগের দিনই পুলিশ ডে ছিল, কত পুলিশকে আমরাও শুভেচ্ছা জানালাম। ওর মধ্যে 2-4টে খারাপ পুলিশ এমন মন্তব্য করেছে, ওই ভিডিওটা আমি ছাড়লাম না, আমাকে লজ্জা লাগছিল, কারণ আমার রাজ্যের পুলিশ তো। 2-4টে পুলিশের জন্য সমগ্র পুলিশকে তো আমি খারাপ বলতে পারি না। যে ধরনের অশ্লীল মন্তব্য করছে, আমি সেই সমস্ত পুলিশদেরকেও বলবো আপনারা ভাষা সংযত করুন, কারণ আপনার বাড়ির পরিবার পরিজন আছে। ভিডিওটা যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায়, আপনার বাড়ির ছোট্ট ফুটফুটে বাচ্চা যদি বলে বাবা এইটা মানে কি, তখন উত্তর দিতে পারবেন তো? আমি চাই না, সত্যি বলছি, আমি পোস্ট করা থেকে বিরত থাকলাম, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারপরেও বলছি, ওই পৃথিবীর ইতিহাস আমার রাজ্যের মাননীয় পড়েছেন কি পড়েননি জানি না, নিশ্চিতভাবে পড়েছেন, বিপ্লবের ইতিহাস পড়েছেন। কোন বিপ্লবকে বন্দুক, লাঠি, গুলি, গুন্ডা, মস্তান, পুলিশ দিয়ে আটকে রাখা যায় না। পৃথিবীর ইতিহাস দেখলে বিপ্লবের ইতিহাস কোনো এতে আটকে রাখা যায় না। আমি এখন আরেকবার স্মরণ করে দিতে চাই, যে ক্ষেত্রেও বলবো আমি, যে গুন্ডা, মস্তান কোন জায়গায় কাজে লাগিয়ে, কোন জায়গায় পুলিশকে কাজে লাগিয়ে যদি কেউ আন্দোলনের গতিকে স্তব্ধ করে দিতে চায়, এটা হিতে বিপরীত হবে। উনি হয়তো ভাবছেন একটা কথা বলে দিয়ে যায় এখান থেকে, যে নবান্ন অভিযান তো ফেল হয়েছে। আরে খেলাড়িরা নামলেই তো নবান্ন অভিযান সাকসেস হবে ভাই, প্লেয়ার তো নামতে হবে, প্লেয়ার ছাড়া গোল হবে? প্লেয়ার তো রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখছে, প্লেয়ার এখনো রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখছে। যদি মনে করেন, আমি এই জায়গায় বলে যাচ্ছি, আইবিডিআইবির মাধ্যমে কলকাতার এলাকার মধ্যে 3টে ঘটনা ঘটেছে, আমি বলবো না এখন, সব আমার কাছে ইনফরমেশন আছে। একটা হচ্ছে নারকেলডাঙ্গা থানার মধ্যে, একটা 55 গ্রামে, একটা ব্রাইড স্ট্রিটে। আমি শুধু এতটুকুই বলে দিতে চাই, ক্যালকাটা পুলিশের এসবি যারা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন এখানে, তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে, কতদিনের মধ্যে এই ঘটনার তদন্ত হোক। কারণ আমি চাই না কোন রকম ভাবে কোনো কিছু একটা বিশৃঙ্খলা হোক। কিন্তু মাননীয়ার শাসন আমলে খোদ কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটবে, আর ভাববে নওশাদ সিদ্দিকী চুপ থাকবে নাকি? একবার ডেকে কাউকে হাত দিয়ে ডেকেছে বলে গিয়েছি বলে ভাববে নওশাদকে আমি মুরিদ করে নিয়েছি, আবার শিষ্য বানিয়ে নিয়েছি, এটা ভুল হবে। ঘটনা ঘটেছে কলকাতাতে, তার জায়গার নাম 55 গ্রাম, ব্রাইড স্ট্রিট, নারকেলডাঙ্গা থানার আন্ডারে 3টে ঘটনা ঘটেছে। সে বিষয়ে এখন আমি মুখ খুলছি না। আমি আশা করব এই বিষয়ে আমাকে মুখ খুলতে হবে না, এবং না খুলেই যারা দোষী প্রকৃত তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে, না হলে আমাদেরকে ওটা নিয়ে রাস্তায় নামতে হবে। বন্ধুগণ, গুটি কয়েক কথা বলে দু একটা কথা বলে আমি আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে সমাপ্ত করব। আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। শুধুমাত্র কি ক্ষমতার মসনদে থাকবো, টিকে থাকবো, ক্ষমতায় থাকবো, এই জন্য মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে, মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকতে চাইছে। আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি। তাই সময় এসছে জাগ্রত হতে হবে। ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয়, নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল, সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে গিয়ে সংখ্যালঘু সহ পিছড়ে মানুষ বর্গের মানুষের জন্য অনেক কথা বলেছিল। আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন তিলোত্তমা ইস্যুতে তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না? তিনি দেশের লিডার অফ অপোজিশন, তিনি কেন কলকাতায় এসে একটা প্রতিবাদ মিছিল করছে না? এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে। আজকে হরিয়ানা কাণ্ডে যে ঘটলো, এই সাবির মল্লিক শুধু নয়, ওএন মিশ্রাকেও যেভাবে হত্যা করলো সন্ত্রাসীরা,
গোরক্ষা বাহিনীর নামে স্বঘোষিত গোরক্ষা বাহিনীরা, এক্ষেত্রে রাহুল গান্ধীর কাছ থেকে আমরা একটাও প্রতিবাদী শব্দ খুঁজে পেলাম না। কোথায়? আপনি আমি ভাবছি মোদীকে হারানোর জন্য দাঁড় করাতে হবে, কিন্তু যাকে ভাবছি মোদীকে হারানোর জন্য দাঁড় করাবো, তিনি তো মোদী বাবুর থেকেও কোনো অংশে মনে হয় কম যাচ্ছে না। অনেকের গায়ে রাখতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। জ্বালা মাল লাগাচ্ছে, আমি বলবো যদি আমার জ্বালাই মলম লাগাতে আসে তাকে সারা শুধু পিঠ চাপড়াবো, আর না হলে আমার রমেন মিশ্রার জন্য যে না কথা বলবে, আমার সমীর মল্লিকের জন্য যে না কথা বলবে, আমার তিলোত্তমার জন্য যে না কথা বলবে, আমার আনিসের জন্য যে না কথা বলবে, আমার আবু সিদ্দিকের জন্য যে না কথা বলবে, তাকে আমরা চিনি না। ভাবতে পেরেছেন? খুব তেল লাগাচ্ছিলেন না ভোটের আগে? হ্যাঁ, কেন ভাইয়া? অনেকে বলছে ভাইয়ানরা কংগ্রেসের অমুকের সাথে কেন জোট করতে পারেনি? লজ্জা লাগছে তখন আমাকে। ভোটের রেজাল্ট হয়েছে 4 তারিখে, এখন পর্যন্ত সারা দেশে প্রায় 20টা মব লিঞ্চিং হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি, 5-6টা আমার সংখ্যাগুরু সমাজের মানুষ আছে। কিন্তু আমাদের ভোটের আগে যাকে দেখছিলাম এইখানে ছুটছে ওইখানে ছুটছে, কখন সাধু বাবা সাজছে, কখন পীর সাহেব সাজছে, মানে বিভিন্ন সাজছে, তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন? আপনারা দেখেছেন? কার কাছ থেকে আমরা আশা করবো না? এরা বহুরূপী সমাজে ঘুরছে, এই দেখো নোটিশ করতে হবে আমাদের। এই বহুরূপী গুলোকে দেখতে হবে যে কাকে তাড়িয়ে কাকে আমরা জায়গা দেবো বলছি, কাকে তাড়িয়ে কাকে জায়গা দেবো এটা আমাদের ভাবতে হবে। কেন হরিয়ানায় এটা যদি ভোটের আগে হতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, রাহুল গান্ধী ছুটে চলে যেত, প্রিয়াঙ্কা গান্ধী ছুটে চলে যেত। কোথায়? এই ওই ঘটনা যেখানে ঘটেছে, আর ওখান থেকে ফ্লাইট ধরে চলে আসতো সাবির মল্লিকের বাড়ি। এখন ভোট নাই, কোন নেতাদের গাড়ি দেখতে পাবেন না। আমরা বলে যাচ্ছি না, আফরাজুলের ঘটনা, রাজস্থানে আফরাজুলকে পিটিয়ে হত্যা করলো উগ্রবাদীরা। হত্যা করার পরে ওই আফরাজুলকে নিয়ে ফিরাদ হাকিম সাহেব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো, ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো। আপনারা জানেন, আজকে এই জায়গা থেকে আমি একটা দাবি তুলছি, মিডিয়ার বন্ধুদের বলবো, যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি তুলবেন। এই ঘটনায় যে সাবির মল্লিকের ঘটনার কেস কাভারেজে চলবে, এর দায়িত্বটা কি সরকার নেবে? জানতে হবে আপনাদের। অনেক বড় বড় কথা বলবেন, অনেক লিডার যাবেন, মুখ দেখাবেন, ছবি তুলবেন, আপনাদের গোড়ার বিষয়টাকে জানতে হবে। আপনারা একটু খোঁজ দিন আফরাজুলের মতো বড় ঘটনা, মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে একদম বন্যা হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। ফিরাদ হাকিম থেকে শুরু করে অত সংখ্যালঘু দরদি নেতারা একদম হোঁচট খেয়ে কে মামলায় ছুটে চলে যাচ্ছিল। আজকে খোঁজ নিয়ে দেখুন আফরাজুলের যে মামলা চলছে, সরকার কত টাকা দেয় মামলাটাকে চালানোর জন্য? 1 টাকা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন ক্যামেরা বলছি, এখন তো কিছু বললেই নোটিশ চলে আসছে, আসুক আমার নামে নোটিশ। অন ক্যামেরা আমি বলছি, আফরাজুলের পরিবারকে যারা এই আপনার আমাদের মতো যারা অনুদান দিয়েছিলেন না, ব্যাংকের অ্যাকাউন্টে যারা সহযোগিতা করেছিলেন না, ওই টাকা থেকে মামলা চলতেছে, আজকে আফরাজুলের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, যে মামলা চলবে মামলার সমস্ত দায়ভার খরচে যা খরচ হবে রাজ্য সরকারকে কাঁধে তুলে নিতে হবে। এই দাবিকে আমাদের তুলতে হবে। আপনারা শুনেছেন একটা চাকরি দেবে বলেছে, ভালো কথা। মানবিক মুখ্যমন্ত্রী যদি চাকরি দেয় ভালো কথা, চাকরি দেবে মনে হয় আপনাদের? এখানেই আছেন, আমাদের কালকে বুঝবে, আমাদের কলকাতা পুলিশের যে সমস্ত বন্ধুরা আজকে আমাদের নিরাপত্তার দায়িত্ব আছে, খোঁজ নিন তো কতক্ষণ ডিউটি করাচ্ছে, 18 ঘন্টা 22 ঘন্টা 24 ঘন্টা করে ডিউটি করিয়ে দিচ্ছে। আমার তিলোত্তমা বোনকে কতক্ষণ ডিউটি করাচ্ছিল জানেন? 36 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করিয়েছিল। হ্যাঁ, এখন আবার রাস্তায় গতকাল থেকে করছিল, আজকে আমার মনে এতক্ষণ মনে উঠে গিয়েছি, বলতে পারছি না। তো তাদের দুনিয়াটা একটা লড়াই তো পুণ্যিস জানায়, দম আছে, দেখিয়ে দিচ্ছে। তো ক্যালকাটা পুলিশের যারা আছে খোঁজ নেন, নিয়োগ নাই, শূন্য পদ প্রায় ক্যালকাটা পুলিশে 15,000 হয়ে পড়া আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ মিলিয়ে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, এগুলো নিয়োগ করছেন না। আর এই যে গান্ধী মূর্তি পদতলে আমরা আছি, এখানে সকাল সন্ধ্যেই ধর্ণা দিচ্ছে আমার হবু টিচাররা, আর মুখ্যমন্ত্রী চাকরি দিবে মনে হয়? আপনারা তো অনেকে শুনেছেন, ওই নামটা কি, আফরাজুলের পরিবারকে একটা সরকারি চাকরি দিয়েছে, শুনেছেন তো নাকি ভাই? ক টাকার মাইনের চাকরি জানেন? হ্যাঁ, 6,000 7,000 বেশি বলে ফেলেছেন। যত দূরে চাকরি, কোন থেকে অটো করে যেতে হয়, 10 টাকা যাওয়া অটো ভাড়া, 10 টাকা আসা অটো ভাড়া, 20 টাকা। যদি 1 কাপ চা খায় মাসে ক টাকা যাচ্ছে বুঝতে পেরেছেন? আফরাজুলের স্ত্রী আছে,
দুটো মেয়ে আছে, ওই যে যে মেয়েটা চাকরি পেয়েছে তার স্বামী আছে, তার একটা মেয়ে আছে। কতজন হচ্ছে? প্রায় 5 থেকে 6 জন একটা পরিবারে। তো 5,000 টাকা হয়তো এই 6,000 টাকার মাইনে চাকরি হবে। তাই আমি গতকালকে গিয়ে আমি আওয়াজ তুলেছি, আজকে এখান থেকে বলবো, ওই 1 সপ্তাহ টাইমের মধ্যে নির্ধারণ করতে হবে, পাবলিককে জানাতে হবে চাকরিটা কি দিচ্ছেন। চাকরির নামে নাটক করছেন, পার্মানেন্ট চাকরি দিচ্ছেন না ক্যাজুয়াল দিচ্ছেন, ওই 6,000-এর মাইনে চাকরি দিচ্ছেন না সরকারি চাকরি দিচ্ছেন, কি দিচ্ছেন সেটা আমাদেরকে খুলাসা করতে হবে, জানাতে হবে আমাদেরকে। না হলে কি হবে বুঝতে পেরেছেন? তাহলে ওই রকম হয়ে যাবে। ওই ডবল চাকরি দেব, ডবল চাকরি কে পেয়েছিল? ওই সন্দীপ ঘোষ পেয়েছিল, যে দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্ত লিডার, লিডার নয় সরি অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ। ও ডবল চাকরি, সকালে চাকরি ছেড়েছে, সন্ধে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে। আর এখানে 1000 দিনের উপরে ধন্যায় বসে আছে প্রভু শিক্ষক শিক্ষিকারা, যার বাবার টাকা নাই, 20 লাখ 30 লাখ ঘুষ দিতে পারবে, কিন্তু মাঠে ঘাটে খেটে রিক্সা চালিয়ে জুতো সেলাই করিয়ে চার যেমন পেশা আছে দিয়ে ছেলের মেধা তৈরি করে যারা মেধার ভিত্তিতে নিয়োগ হবে তারা আজকে এখানে বসে আছে। তারা তাদের চাকরি দিচ্ছে না। ডবল চাকরি কাদের দিচ্ছে? যারা দুর্নীতি করেছে, তাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছে। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের বলবো এটা ছিল কি আলটিমেটাম ছিল 1 সপ্তাহ টাইম। 1 সপ্তাহের মধ্যে যদি এগুলো না ঘোষণা হয়, আমরা শ্রম দপ্তর যাবো, তাতে মারে ধরে জেল খাটে, হ্যান কাটে, ধান কাটে, সব অসুবিধা আছে কারো? আর শ্রম দপ্তর যখন অভিযান যদি করি, আমি সামনে থাকবো, আমি সবসময় মিছিলের পিছনে থাকি, তো ওই দিন আমি সামনে থাকবো, মার খেলে আগে আমি খাবো, ঠিক আছে? অসুবিধা হবে কারো? কারো অসুবিধা হবে? ও এমনি বাইরে থাকা জেলে থাকার সমান, বাইরে থাকা জেলে থাকার সমান। আমি আপনাদের বলি কি আছে, পিটিয়ে মেরে দিচ্ছে রাস্তায়, গরু ছাগলকে কেউ পিটালে এসে কথা বলে, আর পিছড়া বর্গের হওয়ার জন্য, গরিব হওয়ার জন্য আজকে আমাদের জল জমি জঙ্গলে অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের, কেউ কথা বলছে না। ও বাইরে আর ঘর, জেলের মধ্যে তফাৎ কি রইল ভাই? হ্যাঁ, দেখলেন না? উচ্চ বর্ণের মন্দিরে শুধু পানি খেয়েছে, আর পিছড়ে বর্গের হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য কি করেছে? পিটিয়ে তাকে মেরে দিয়েছে। পিছড়ে বর্গের হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি কিনেছে, কেন? গাড়ি থেকে নেমে পিটিয়েছে। কেন তুই এসইউভি গাড়ি কিনবি? গাড়ি ওভারটেক করে চলে গিয়েছে গুজরাটে, শুধুমাত্র পিছড়ে বর্গের হওয়ার জন্য, দলিত পিছড়ে বর্গের হওয়ার জন্য গাড়ি থেকে নেবিয়ে মেরেছে। তোর এত সাহস? মানে বুঝতে পারছেন কি হিংসা বিদ্বেষ চলছে? তো বাইরে থাকার ভিতরে থাকা অসুবিধা কি? শুধু মোবাইলটা থাকবে না, অসুবিধা হবে কারো? আমি তো বলছি আমি প্রথম সারিতে থাকবো। আর একটা কথা এ প্রসঙ্গ করে নিয়ে আসছে, দেখুন এখান থেকে আমরা আমার তিলোত্তমা বোনকে আমরা কিন্তু কোনো মতেই ভুলছি না, কারণ এটা ভুলার প্রশ্ন আসবে না। এই একটা বক্তব্য দিতে কাশ্মীরের এক নাবালিকার কথা বলছিল, সত্যিকারের কাশ্মীরের ওই নাবালিকার যদি দৃষ্টান্ত, যারা ধর্ষণ করেছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিত, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। কিন্তু আমরা তিলোত্তমা বোনকে ভুলবো না। যারা অন্যায় করেছে, প্রতিটা যারা ওই সাথে যুক্ত আছে, তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে আমরা নিস্তার হবো না। 5 তারিখে কোর্টে ডেট আছে, আমি আশা করব আমাদের এই মামলাটাই সিবিআই দেখছেন, তিনি সিবিআই রিপোর্ট পেশ করবে। তার উপরে যদি মনে হয় সিবিআই গড়িমাসি করছে, তাহলে কিন্তু আমরা আমাদের মিছিলের অভিমুখটাও কিন্তু সিজিও কমপ্লেক্সে দিতে হবে। একটা কথা বলে রাখা, যদি মনে হয় পুলিশ সহযোগিতা করছে না, সিবিআই জনমানুষে বলুক, কিভাবে সহযোগিতা করাতে হবে সেটা বাংলার মানুষ দায়িত্ব নিয়ে নেবে। এখন বাংলার মানুষ আর দলমত থেকে নামছে না রাস্তায় তিলোত্তমাকে নিয়ে, অন্যায়ের বিচার চাইতে নামছে। আপনাদের আর একটা কথা বলে শেষ করবো, রাহুল গান্ধীর একটা ভালো গুণ শুনবে, ওটাকে বলবেন তাহলে তোমাকে বিজেপি কত টাকা দিচ্ছে, রাহুলের বিরোধিতা করছো। সত্যি আমাকে খুব ভালো লাগতো, কিন্তু যত দিন যাচ্ছে যেন আমাকে ভালোবাসা কমছে। এই যে আপনি কাশ্মীরের নাবালিকার নামটা নিয়ে, আর আপনাকে একটা কথা বলে রাখি, অ্যাজ পার গাইডলাইন অফ সুপ্রিম কোর্ট, যে আপনারা যারা এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, সে মারা যাক বা বেঁচে থাকুক, তাদের কেউ নাম, ছবি, পিতার নাম, ঠিকানা কেউ ডিসক্লোজ করবেন না, পাবলিক ডোমিনে নাম নেবেন না, অন্য একটা নাম দিতে পারেন, যেমন তিলোত্তমা, অভয়া। অভয়া দিল্লির যে ঘটনা ঘটেছে, ওটা কি অভয়া নাকি? নাম তো অভয়া নয়, নাম দেওয়া হয়েছে। তা আপনাদের কাছে অনুরোধ করবে এটাই, আপনারা অনেকে আবেগের বশীভূত হয়ে, অনেক আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাডমিনরা দেখাচ্ছিল, আমি তাদেরকে বলেছি যেগুলোকে পার্সোনালি ইনবক্সে গিয়ে
মানা করা, ছবি হয়তো তিলোত্তমা ছেড়ে দিচ্ছে, এই কাজগুলো আপনারা করবেন না। তো কাশ্মীরের যে নাবালিকার সাথে যারা অন্যায় করে তাকে রেপ, গ্যাং রেপ করে, একাধিক দিন ধরে গ্যাং রেপ করে যারা ওই শহীদ করলো, হত্যা করলো, তার মধ্যে অনেকে অ্যারেস্ট হয়েছিল সেই সময়। যারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে ছাড়ানোর জন্য এই বড় বড় বিজেপিদের মতো কিছু দলের নেতারা র্যালি বার করেছিল যে অমুককে ছাড়াতে হবে, অমুককে ছাড়াতে হবে, অমুককে ছাড়াতে হবে। সেই ছাড়ানোর মধ্যে যে মেন কালপিট ছিল, যে মিছিল বার করেছিল যে অমুককে অ্যারেস্ট করা যাবে না, তাকে আবার গত এমপি ইলেকশনে রাহুল গান্ধীরা এমপি করার জন্য তাদের দলের টিকিট দিয়েছিল। লজ্জা বুঝতে জানে আমরা, ভাবতে হবে, সময় এসেছে ভেবে চলতে হবে। আপনি যাকে ভাবছেন ও আমাকে উদ্ধার করবে, এমন লোককে দিয়ে উদ্ধার করাবে, সেই কাশ্মীরের ওই নির্যাতিতার পরিবার না বিচার পাই, সেই জন্য আবার আন্দোলন করেছিল। তবে খারাপ লাগছে নাকি রাহুলজির কথা বলছি বলে? আমাকেও ভালো লাগে, চরম ভালো লাগে রাহুলজিকে। আমি আমার ব্যক্তিগত বলছি, চরম ভালো লাগে ওনাকে। আমি বলেছি, আজকেও বলে ফেললাম, ওনার ভোটের আগের যে পারফরমেন্সটা ছিল, এদিক সেদিক ছুটোছুটি হ্যান তা যদি 10 বছর আগে করতো, তাহলে আমাদের অপদার্থ প্রধানমন্ত্রীকে আমাদের লাগতো না, ইনি আর থাকতো না। কিন্তু ওই সময় করেনি, তারপরে করছে। কিন্তু দুঃখের বিষয় যেন ওনারাও কোনো একটা জায়গায় এই পর্যন্ত গিয়ে একটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, যারা এসেছেন আজকের এখানে আমাদের অবস্থান বিক্ষোভ আমরা এখানেই সমাপ্ত করছি। যারা এসেছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নেবেন, আর এখানে স্লোগানিং করে শেষ হবে।